আচ্ছা, আমাদের চারপাশের সব কিছু, এই যে বাতাস, জল, এমনকি আমরা নিজেরাও কি দিয়ে তৈরি? সব কিছুর মূলে আছে এক অতি ক্ষুদ্র কণা, পরমাণু। চলুন আজ আমরা সেই পরমাণুর রহস্যের গভীরে ডুব দেই। তো পরমাণু আসলে কি? সহজ কথায় যে কোনো মৌলিক পদার্থের সবচেয়ে ছোট যে কণাটা সেটাই হলো পরমাণু। এই কণাটাই কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়, যদিও এর একা একা থাকাটা একটু মুশকিল। কিন্তু ভাবার বিষয় হল, এই যে ক্ষুদ্রতম কণা, এর ভেতরে আসলে কি আছে? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। তাহলে চলুন পরমাণুর ভেতরের জগৎটা একটু উকি দেয়া যাক। পরমাণু কিন্তু নিজে একা নয়, সে আরও কিছু ছোট ছোট কণা দিয়ে তৈরি। এগুলোকেই আমরা বলি মূল কণিকা। শুনলে অবাক হবেন, বিজ্ঞানীরা পরমাণুর ভেতরে প্রায় ২০০ রকমের কণার খোঁজ পেয়েছেন। ভাবা যায়, এদেরকে সাধারণত ৩ ভাগে ভাগ করা হয়: স্থায়ী, অস্থায়ী আর কম্পোজিট। তবে এত সব কণার মধ্যে পরমাণুর আসল কাঠামোটা কিন্তু গড়ে তুলেছে মাত্র ৩টি স্থায়ী কণিকা। তাই আমাদের আজকের আলোচনাও থাকবে এদের ঘিরেই। আর সেই তিনজন মূল খেলোয়াড় হল ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই নামগুলো আমাদের সবারই শোনা, তাই না? একমাত্র হাইড্রোজেন ছাড়া প্রায় সব মৌলের পরমাণুতেই এদের দেখা মেলে, আর এরাই একসঙ্গে মিলে পরমাণুর মূল ভিত্তিটা তৈরি করে। চলুন এবার এদের সাথে একটু ভালোভাবে পরিচয় হয়ে নিই। আচ্ছা, এই ৩টি কণার যদি একটা আইডি কার্ড থাকতো, তাহলে কেমন হতো? চলুন তো এদের সেই আইডি কার্ডটাই একটু দেখে নেওয়া যাক। কে এদের আবিষ্কার করলো, কবে আবিষ্কার হলো, আর পরমাণুর ভেতরে এদের আসল ঠিকানাটাই বা কোথায়? এই টাইমলাইনটা দেখলে বেশ মজার একটা জিনিস বোঝা যায়। পরমাণুর গঠন সম্পর্কে আমাদের আজকের যে ধারণা সেটা কিন্তু একদিনে আসেনি, ধাপে ধাপে এসেছে। দেখুন, সবার আগে ১৮৯৭ সালে জে থমসন আবিষ্কার করলেন ইলেকট্রন। তারও প্রায় ২২ বছর পর ১৯১৯ সালে রাদারফোর্ড খুঁজে পেলেন প্রোটনকে। আর একদম শেষে ১৯৩২ সালে জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করে যেন পাজেলের শেষ অংশটা মিলিয়ে দিলেন। এই টেবিলটা দেখুন, এক নজরেই সব পরিষ্কার হয়ে যাবে। চার্জের কথাই যদি বলি, প্রোটন হলো পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, আর নিউট্রন ওর কোনো চার্জই নেই, একদম নিরপেক্ষ। আর ভরের ব্যাপারটা বেশ মজার। প্রোটন আর নিউট্রন ওরা দুজন ভরের দিক দিয়ে প্রায় যমজ ভাইয়ের মতো, কিন্তু ইলেকট্রন ওদের তুলনায় এতটাই হালকা যে ভাবুন, প্রায় ১৮০০ গুণ হালকা। আর ঠিকানাটা কোথায়? প্রোটন আর নিউট্রন একসঙ্গে পরমাণুর একেবারে কেন্দ্রে, মানে নিউক্লিয়াসে থাকে, আর ইলেকট্রনগুলো সেই নিউক্লিয়াসকে ঘিরে বনবন করে ঘুরতে থাকে। আচ্ছা, একটা প্রশ্ন করি। একই মৌলের সব পরমাণু কি দেখতে একদম একরকম হয়? কি মনে হয়? উত্তরটা হলো না। এই যে ৩টি মূল কণা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এদের সংখ্যার একটু এদিক ওদিক হলেই কিন্তু পরমাণুর নানারকম রূপ তৈরি হয়। চলুন সেই রূপগুলোই একটু চিনে নেওয়া যাক। সবার আগে আসি আইসোটোপের কথায়। আইসোটোপকে বলতে পারেন একই পরিবারের সদস্য, মানে একই মৌল। এদের প্রোটন সংখ্যাটা একদম এক, আর এটাই তো ওদের আসল পরিচয়। কিন্তু নিউট্রনের সংখ্যাটা আলাদা হয়, ফলে ওদের ভরটাও একটু বদলে যায়। তবে যেহেতু প্রোটন সংখ্যা একই, ওদের রাসায়নিক আচরণও কিন্তু একই রকম থাকে। সবচেয়ে সহজ উদাহরণ হল হাইড্রোজেন। দেখুন, হাইড্রোজেনের একটা সাধারণ রূপ হল প্রোটিয়াম, যার মধ্যে শুধু একটা প্রোটন আছে, কোনো নিউট্রন নেই। কিন্তু এর আরেকটা আইসোটোপ আছে, ডিউটেরিয়াম। সেখানে একটা প্রোটনের সাথে একটা নিউট্রনও থাকে। তার মানে দুটোই হাইড্রোজেন, কিন্তু একজনের চেয়ে আরেকজন একটু ভারী। এরপর আসি আইসোবারে। এরা কিন্তু আইসোটোপের ঠিক উল্টো, মানে এরা হলো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। এদের প্রোটন সংখ্যা আলাদা, কিন্তু মজার ব্যাপার হলো এদের মোট ভর সংখ্যাটা, অর্থাৎ প্রোটন আর নিউট্রনের যোগফল একই থাকে। যেমন ধরুন কপার আর জিঙ্ক, দুজন একদম আলাদা মৌল, কিন্তু এদের একটা করে আইসোবার আছে যাদের ভর সংখ্যা সমান। আর সবশেষে হলো আইসোটোন। নামটা শুনলেই বোঝা যায়, তাই না? টোন এসেছে নিউট্রন থেকে। এরাও ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু, কিন্তু এদের মধ্যে মিলটা হলো এদের নিউট্রন সংখ্যাটা সমান। যেমন কার্বন ১৪ আর অক্সিজেন ১৬, দুজন আলাদা মৌল হলেও দুজনের নিউক্লিয়াসেই কিন্তু ৮টা করে নিউট্রন আছে। তার মানে পুরো ব্যাপারটা আসলে সংখ্যার খেলা।
এই কণাগুলোর সংখ্যাই ঠিক করে দেয় একটা পরমাণুর পরিচয় কি হবে, তার আচার আচরণ কেমন হবে। আর এই সংখ্যার সামান্য তারতম্যের মধ্যেই লুকিয়ে আছে আমাদের চারপাশের এত সব পদার্থের বৈচিত্র্যের আসল রহস্য। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, প্রায় ১৩০০। প্রকৃতিতে আর ল্যাবরেটরিতে মিলিয়ে বিজ্ঞানীরা এ পর্যন্ত প্রায় ১৩০০ রকমের আইসোটোপ খুঁজে পেয়েছেন। ভাবা যায় শুধু নিউট্রনের সংখ্যা একটু এদিক ওদিক হওয়ায় এত বৈচিত্র্য। আর এই আইসোটোপগুলোই কিন্তু আজ চিকিৎসাবিজ্ঞান থেকে শুরু করে ইতিহাসের বয়স বের করা সবকিছুতে দারুণভাবে কাজে লাগছে। এত সব আলোচনার পর যদি একটা মাত্র কথা মনে রাখতে হয়, তাহলে সেটা হলো এই বাক্যটা: একটা পরমাণুতে নিউট্রন বা ইলেকট্রনের সংখ্যা বদলাতে পারে, কিন্তু তার প্রোটন সংখ্যা কখনই বদলাবে না, কারণ এই প্রোটন সংখ্যাটাই হলো তার আসল পরিচয়পত্র। এটাই ঠিক করে দেয় পরমাণুটা সোনা হবে নাকি লোহা নাকি অক্সিজেন। এটাই হলো একটা মৌলের ফাইনাল আইডেন্টিটি। তাহলে শেষ প্রশ্নটা আবারও করি, একটা পরমাণুর আসল পরিচয় কে ঠিক করে দেয়? তার প্রোটন, নিউট্রন নাকি ভর সংখ্যা? এতক্ষণে আমরা নিশ্চয় জেনে গেছি উত্তরটা প্রোটন। শুধু এই একটা কণার সংখ্যায় মহাবিশ্বের সব পদার্থের ভিত্তি গড়ে দিয়েছে। ব্যাপারটা ভাবলে সত্যি অসাধারণ লাগে, তাই না? এই মূল ধারণাটা মনে রাখাই ছিল আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় উদ্দেশ্য।